দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব দেশের এভিয়েশন সেক্টরের নানা দিক নিয়ে। আমাদের সঙ্গে আছেন টোটাল এভিয়েশন সার্ভিসেস লিমিটেডের ভাইস চেয়ারম্যান এবং সিইও জনাব শেখ মামুনুল হক। জনাব মামুনুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। ধন্যবাদ। সত্যিকারের সম্ভাবনার দ্বার উন্মোচন তো হয়েছে, এটা আরও তাদের আগ্রহী করবে। আর আপনি যে গল্পটা বলেছেন, এটা আসলে ব্যাপারটা হয়েছে যে ধরেন আমরা একটি, এটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই সরকারের আমলে না, এটা আগের গল্প। হ্যাঁ, আমরা একটি গরিব দেশ, তো কিছু তো যারা উন্নত বিশ্ব থেকে আগে বাংলাদেশে এসেছেন, বাংলাদেশের দারিদ্রতার চেহারাটাই দেখেছেন, কিন্তু এখন তো সেই অবস্থা নেই। বিগত তলাবিহীন ঝুড়ি ছিল, এখন সেটা একটা দেশের একটা প্রচারণা ছিল, কিন্তু আসলে তো এখন বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি না। বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়িয়েছে সেই ঝুড়িতে সাফল্যের অনেক জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে। আজকে কিন্তু সারা বাংলাদেশে সেই দারিদ্রতা, সেই চেহারাটা নাই। আধুনিক বিশ্বে আপনি যা পাবেন, বাংলাদেশেও সর্বশেষ মডেলের প্রযুক্তি, সর্বশেষ মডেলের জিনিস আপনি দেখতে পারবেন। যেমন ধরেন মেট্রো রেলটা পৃথিবীর শ্রেষ্ঠ লেটেস্ট মডেলের রেল। থার্ড টার্মিনালের যত ইকুইপমেন্টস এবং আপনার যত যন্ত্রপাতি, যত কিছু, এবং এই থার্ড টার্মিনালের যে স্থাপত্য, যে নান্দনিক স্থাপত্য, এটা আপনার ধরেন এটার মধ্যে বাংলাদেশের ইতিহাস, বাংলার কালচার, আমার ঐতিহ্য, এটাকে কিন্তু তুলে ধরা হয়েছে এবং আধুনিক দৃষ্টিভঙ্গি দিয়ে। তো সে কারণে এখন যারা আসবেন, তারা থার্ড টার্মিনাল বাংলাদেশে অবতরণ করার সঙ্গে সঙ্গে বাংলাদেশ সম্বন্ধে তাদের যে ধারণাটা আমূল পরিবর্তন হয়ে যাবে, যে না, এখানে এত সুন্দর, আমার যাত্রাতেই এত সুন্দর একটা অবকাঠামো, নিশ্চয়ই এ দেশে আমি ব্যবসা করতে আমি সেরকম পরিবেশ পাবো। আসলে তো বিমানবন্দর তো একটি দেশের আয়না হিসেবে, অবশ্যই এটা খুব মূল্যবান একটা বিষয়, যে বিমানবন্দর সত্যিই একটি দেশের আয়না। তো এখন যখন আমি একটি ঝকঝক অত্যাধুনিক একটা এয়ারপোর্টে আমি নামবো, তো তখন তো আসলে তাদের যে বিনিয়োগের মানসিকতা বা যে মন নিয়ে তারা আসবেন, সেটা এই দেশ এয়ারপোর্টে নেমেই কিন্তু সেই আগ্রহটা আরও বেড়ে যাবে। আমি একটু প্রাসঙ্গিক আরেকটি প্রশ্ন করি, সেটি হচ্ছে এই যে আপনি বলছিলেন যে থার্ড টার্মিনালকে কেন্দ্র করে এখন বিদেশি এয়ারলাইন্স কোম্পানিগুলোর বাংলাদেশে আগ্রহ বাড়বে এবং অনেক দেশীয় এয়ারলাইন্স কোম্পানিও হয়তো নতুন করে তাদের ব্যবসা শুরু করবে। নিঃসন্দেহে এটি একটি সম্ভাবনার নতুন মাত্রা। নিশ্চয়ই। একই সঙ্গে যখন বিদেশি এয়ারলাইন্স কোম্পানিগুলো বাংলাদেশ থেকে যখন অপারেশন শুরু করবে, তখন কি দেশীয় যে এয়ারলাইন্স কোম্পানিগুলো আছে সেগুলো কি চ্যালেঞ্জের মুখে পড়বে কিনা? আমার মনে হয় না। কারণ আমি বাংলাদেশের যে বেসরকারি এয়ারলাইন্সগুলো অপারেট করে, বিমান সহ, আপনার এখন কিন্তু তারা সময় অনুবর্তিতা নিয়ম তারা কিন্তু পূর্ণাঙ্গভাবে পালন করে, এবং সবচেয়ে বড় কথা, তারা সময়কে প্রায়োরিটি দেয়। এবং অনেক এয়ারলাইন্স তো 1 মিনিট ফ্লাইট ডিলে হয় না। তো এই যে এই সেক্টরের প্রতি যত্নশীল, এই এভিয়েশন সেক্টরটা তো অনেক বিশাল বড় একটা ব্যাপার। তো এই ব্যাপারে প্রত্যেকটা এয়ারলাইন্স সচেতন এবং যত্নশীল, শিডিউল অনুযায়ী সে ফ্লাই করে, এবং প্যাসেঞ্জার সার্ভিসটাও এখন চমৎকার। তো সে কারণে আমি মনে করি যে এটার সম্ভাবনা আরও বড় এবং ব্যাপক, এবং আমি মনে করি যে এই প্রতিযোগিতার মাধ্যমে আরও ভালো করার চেষ্টা করবে। এবং এটা ধরেন বিমান পরিচালনা, এটা অনেক সফিস্টিকেটেড একটা ব্যাপার, শেখার বিষয় আছে। এখানে আমাদের কিন্তু আমাদের এয়ারলাইন্স যারা অপারেট করছেন, তারা এখন অভিজ্ঞ, এবং আধুনিক বিশ্বের অত্যাধুনিক ইকুইপমেন্টস ব্যবহার করা, প্যাসেঞ্জারের সঙ্গে সুন্দর ব্যবহার করা, এগুলো তারা কোম্পানিগুলোর অভিজ্ঞতা বাংলাদেশ অর্জন করেছে। কাজেই আমি মনে করি যে সেই অভিজ্ঞতার আলোকে এই বেসরকারি বিমান সংস্থাগুলো আরও আগ্রহী হবে, এবং আমি মনে করি অদূর ভবিষ্যতে থার্ড টার্মিনালের ফ্যাসিলিটিস
যখন পাওয়া শুরু হবে, জি। আমি মনে করি যে আরও দেশি কয়েকটি বিমান সংস্থা সৃষ্টি হবে এবং তারা ইনশাল্লাহ অপারেশনে আসবে। যে শেখ মামুনুল হক, আমরা এই বিষয়ে আপনার সঙ্গে আরও কথা বলবো, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি স্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরেই। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি স্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি দেশের এভিয়েশন সেক্টর কোন দিকে এবং কেমন চলছে দেশের এয়ারলাইন্স বিজনেস এবং তার নানা দিক নিয়ে। আমাদের সঙ্গে আছেন টোটাল এভিয়েশন সার্ভিসেস লিমিটেডের ভাইস চেয়ারম্যান এবং সিইও জনাব শেখ মামুনুল হক। যে মামুনুল হক, আমরা বিরতির পর আবারও ফিরে এলাম। ওই যে বিষয়ে আলোচনা করছিলাম, যে এই যে থার্ড টার্মিনাল হলো, থার্ড টার্মিনাল কিন্তু আরও একটা দিক থেকে কিন্তু কি বলবো ইতিহাস তৈরি করেছে। সেটি হচ্ছে বাংলাদেশের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখি যে ধীর গতি এবং সময় ক্ষেপণের কারণে বাড়তি খরচ, ব্যয় বৃদ্ধির যে চিত্রটা আছে, কিন্তু এখানে কিন্তু সেটির কিন্তু বিপরীত। এটি সময় মতো শেষ হয়েছে এবং এবং যে বরাদ্দ ছিল সেই বরাদ্দের মধ্যেই কিন্তু সেটি হচ্ছে। তো এটাকে আপনি কিভাবে দেখবেন? আপনি সত্যি খুব মূল্যবান একটি প্রশ্ন করেছেন। এই থার্ড টার্মিনালের এই প্রসঙ্গে কথা বলতে গেলে প্রথমেই আমি ধন্যবাদ জানাবো সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান সাহেবের যে যোগ্য নেতৃত্বের কারণে, এবং পাশাপাশি বিমানমন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয় সহ সিভিল এভিয়েশনের যে একটি টিম নিরলসভাবে চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে তারা যে পরিশ্রম করে গেছেন, এই কারণেই সম্ভব হয়েছে এই তৃতীয় টার্মিনাল যথাসময়ে শেষ করা। যেমন আপনি অবাক হয়ে যাবেন যে কোভিডকালীন সময়ে আপনি জানেন যে বিশ্বব্যাপী মহা দুর্যোগ, কোভিডে অনেক উন্নয়ন কর্মকাণ্ড স্থগিত হয়ে গেছে, স্থবির হয়ে গেছে, কিন্তু থার্ড টার্মিনাল প্রকল্প অব্যাহতভাবে তার কাজ চালিয়ে গেছেন এবং এটা এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান সাহেবের যোগ্য নেতৃত্বের কারণে। এবং উনি ওনার এই কাজকে উনি এত বেশি প্রায়োরিটি দিয়েছেন এবং যার ফলে এত দ্রুত সময়ের মধ্যে এই টার্মিনালটি সম্পন্ন হয়েছে। আপনি অবাক হবেন যে কোভিডের সময়ও একটি দিনের জন্য কাজ বন্ধ থাকে নাই এবং দিনে রাতে 3 শিফটে 11,000 শ্রমিক কাজ করেছে। এটা বাইরে থেকে বোঝা যেত না, কিন্তু এই যে লিডারশিপ, ওনার যে টিমটা, প্রত্যেকেই সৎ মানুষ এবং কাজ পাগল। সেই কারণে আমি তো মনে করি যে বাংলাদেশে পদ্মা সেতুর পরে এটা ছিল একটা ক্রিটিক্যাল কাজ, এবং কোভিডকালীন সময়ে এই নিরলসভাবে ওনারা শ্রম দিয়ে এই যে থার্ড টার্মিনাল যথাসময়ে শেষ করেছেন। এবং আপনি আরও অবাক হবেন যে নির্ধারিত ব্যয়ের চেয়েও 700 কোটি টাকা ওনারা সাশ্রয় করেছেন। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এটি নিঃসন্দেহে যেখানে একটি প্রকল্প শুরু করার পরে তার ব্যয় বাড়তে দ্বিগুণ হয়ে যায়, অথচ এই প্রকল্পটা 22,000 কোটি টাকার কাজ ওনারা 21,399 কোটি 6 লক্ষ টাকায় শেষ করেছেন। যে মামুন ভাই, আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই। এই যে অর্থনীতির একটি সূত্র আছে যে চাহিদা এবং সরবরাহের মধ্যে দামের যে একটা সম্পর্ক আছে, যে চাহিদা বাড়লে দাম বাড়ে এবং চাহিদা কমলে দাম কমে। তো আমরা দেখছি যে বাংলাদেশে এখন দেশি বিদেশি অনেক এয়ারলাইন্স কোম্পানি কাজ করছে এবং অনেক ফ্লাইট পরিচালনা হচ্ছে, বাট আমরা দেখছি টিকিটের দামের ক্ষেত্রে খুব বেশি কম পাচ্ছে না গ্রাহক। টিকিটের দামটা বাড়ার কারণটা কি আসলে? আপনি খুব বাস্তব একটা প্রশ্ন করেছেন, এটা আমারও প্রশ্ন। তো আসলে বিষয়টা যেহেতু এভিয়েশন সেক্টরের সঙ্গে সম্পৃক্ত আছি, তো বিষয়টা হচ্ছে যে আপনি জানেন যে কোভিডকালীন সময়ে সমস্ত এয়ারলাইন্সগুলো তাদের একটা বিশাল অঙ্কের টাকা তারা লস করেছে ফার্স্ট,
এবং অনেক কোনো প্রতিষ্ঠানই কর্মচারী ছাঁটাই করে নাই। জি। তো যার জন্য তাদের লোকসানের মাত্রা একটার সঙ্গে আরেকটা সম্পৃক্ত, তারপরে এটা ব্যাংকের একটা বিশাল ইনভেস্টমেন্ট আছে। সব কিছু মিলিয়ে আপনার এই বিগত 2 বছরের যে জেট ফুয়েলের দাম, লোকসান প্লাস জেট ফুয়েলের দাম বৃদ্ধি পেয়েছে। জি। আপনি জানেন যে বাংলাদেশে জেট ফুয়েলের দাম কিন্তু অনেক বেশি। জি। তাছাড়া এয়ারপোর্টের বিভিন্ন অপারেশনাল কস্ট অন্যান্য দেশের চেয়ে আমাদের দেশে বেশি। প্লাস আপনার টাকার সাথে ডলারের যে অবমূল্যায়ন, 2 বছর আগে, গত বছরও আপনার ডলার ছিল অফিসিয়ালি 84 or 85 টাকা, সেখানে এখন 112 টাকার উপরে। সবকিছুর একটা প্রভাব পড়েছে। তো এই সব কিছু মিলিয়ে আপনার তারপরে অপারেশনাল কস্ট আগেই বলেছি, সবকিছু মিলিয়ে যে একটা প্রভাব পড়েছে, সেই প্রভাবেরই কারণে আপনার টিকিটের দাম বেড়েছে। শেখ মামুনুল হক, আমি আরেকটি প্রশ্ন করব, আসলে এটি হয়তো বা শেষ প্রশ্ন হবে। সেটি হচ্ছে, এই প্রশ্নটি করার আগে আমি একদম শুরুর দিকে একটু যাই, যেটি আপনি বলছিলেন যে এটি সম্ভাবনা এখন বাংলাদেশে এভিয়েশন সেক্টর। তো এই সম্ভাবনা কাজে লাগাতে গেলে, যে আমরা যদি আরও কাজে লাগাতে চাই এবং যে অপরচুনিটিগুলো তৈরি হচ্ছে এই থার্ড টার্মিনালকে কেন্দ্র করে আঞ্চলিক হাব হওয়ার যে একটা সম্ভাবনা, সেগুলোকে যদি আমরা কাজে লাগাতে চাই, তাহলে আমাদের কোন কোন সমস্যাগুলো আসলে সমাধান করা খুব জরুরি বলে আপনি মনে করছেন? আমি মনে করি যে যারা এই সেক্টর নিয়ে কাজ করেন, ওনারা যদি আরেকটু যত্নশীল হন, কারণ ফ্যাসিলিটিস অলরেডি আমার তৈরি হয়ে গেছে। আমি আধুনিক বিশ্বের অত্যাধুনিক ফ্যাসিলিটিস আমি বাংলাদেশে আমি অর্জন করেছি। তো কাজেই এখন দরকার আমার দেশপ্রেম, আমার কাজের প্রতি আমার নিষ্ঠা, আমার শ্রদ্ধাবোধ। আপনি দেখেন যে কক্সবাজার এয়ারপোর্ট রানওয়ে, ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য হচ্ছে 10,500 ফিট, কক্সবাজারে 10,700 ফিট। অর্থাৎ ঢাকার চেয়েও কক্সবাজার রানওয়ে বড় হবে। এবং আপনার ইতিমধ্যে অত্যাধুনিক এয়ারপোর্ট হয়ে গেছে কক্সবাজারও, হয়তো আগামী জুন 2024-এ সেটা উদ্বোধন হবে। তো সবকিছু মিলিয়ে আমাদের যে অবকাঠামোগত সমস্যা যেটা অতীতে ছিল, সেটা তো দূর হয়ে গেছে। এখন দরকার আমার কাজের প্রতি নিষ্ঠা এবং আমার দায়িত্ববোধটাকে আরো বাড়ানো। তাহলেই আমি মনে করি যে বাংলাদেশের এভিয়েশন সেক্টর, মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন যে এভিয়েশন হাব হবে বাংলাদেশ, এটা ইনশাল্লাহ সম্ভব। আরও আমরা এগিয়ে যেতাম যদি বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা তৈরি করতে পারতাম। এবং আমি মনে করি যে অদূর ভবিষ্যতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি মনে করি যে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হলে বাংলাদেশ সত্যিকারের এটা সম্ভাবনার ব্যাপক দ্বার উন্মোচন হবে। শেখ মামুনুল হক, আমরাও আশা করি যে এই সম্ভাবনা যাতে বাংলাদেশ কাজে লাগাতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনার কলাকুশলী সহ আপনার প্রতিষ্ঠানের যারা কর্মরত তাদেরকেও ধন্যবাদ। এবং আমি মনে করি যে এভিয়েশন সেক্টর বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের একটা বড় খাত। আমি মনে করি সবাই যদি আমরা আন্তরিক প্রচেষ্টা করি, ইনশাল্লাহ বাংলাদেশ সমৃদ্ধশালী এবং আরো অনেক সুন্দর বাংলাদেশ হিসাবে আমরা আগামী প্রজন্মের কাছে উপহার দিতে পারব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।